আপনাদের জন্মই আপনাদের জন্মটাই হচ্ছে আমাদেরকে ঘৃণা করার ভিতরে, আমাদের হত্যা করার ভিতরে দিয়ে। তাই মানে উই আর না, না। ভেরি হার্ড। আপনি হার্ট হইতেই পারেন, এটা স্বাভাবিক। তো তাই আমি কিন্তু তাদেরকে ঘৃণাই করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডাকসুর প্রচার প্রচারণায় সোশ্যাল মিডিয়া পুরোপুরি সরগরম। তবে প্রচার যেন অপপ্রচার বা রেষারেষি হানাহানিতে রূপ না নেয়, সেটার দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ছাত্রদল সমর্থিত প্যানেল এবং শিবির সমর্থিত প্যানেল নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। আমার মনে হয় এই দুইটা প্যানেলের সামনে অনেক বেশি চ্যালেঞ্জেস এবং সম্ভাবনা দুইটাই আছে। শিবিরের আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে যেগুলো শিবির অলরেডি ফেস করছে। শিবিরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমার কাছে মনে হয়, শিবির নিজেও এটা নিয়ে অভিযোগ করে যে সেটা হচ্ছে ট্যাগিংয়ের যে চ্যালেঞ্জটা, যে জামাত শিবির, রাজাকার, আলবদর বা মানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এই ট্যাগগুলো দেওয়া হয় এবং শিবির বলে থাকে যে কিছু হলেই আমাদেরকে এই ধরনের ট্যাগ দেওয়া হয় বা এটা আর কতদিন। তো এটা আসলে আমার কাছেও সেটাই মনে হয়। তবে একটা ব্যাপার হচ্ছে যে মুক্তিযুদ্ধ কিন্তু একটা ভাইটাল একটা ব্যাপার আমাদের জীবনে, অনেক ফান্ডামেন্টাল একটা ব্যাপার। সব কিছুর সাথেই মুক্তিযুদ্ধ আসলে জড়িয়ে আছে। যেমন ধরেন যে ডাকসুর এই গঠনতন্ত্রে কিন্তু বলা আছে যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা লালন করতে হবে, মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে বা মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করে কিছু কথা আছে যে ডাকসুর গঠনতন্ত্রে। তো যখনই মুক্তিযুদ্ধের কথা চলে আসে তখনই জামাত ইসলামীর 1971 সালে যেই তাদের ভূমিকা ছিল 71-এ সেটা চলে আসে এবং সেটা নিয়ে মানে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। তো আমার কথা হচ্ছে যে জামাত ইসলামী বা শিবির এরা আসলে এই ট্যাগিংয়ের সলিউশন হিসেবে তারা কি করেছে? এই ট্যাগিংয়ের সলিউশনের জন্য কি তারা কোনো পদক্ষেপ নিয়েছে? বা এইটা যেমন 50 বছরেও কিন্তু তারা এটার কোনো সলিউশন দিতে পারে নাই। যেমন তারা কি কখনো ক্ল্যারিফাই করেছে যে 1971 সালে জামাতের যেই অবদান ছিল, যেই ভূমিকা ছিল, সেটা কি আসলে রাইট ছিল বা রং ছিল? যদি রাইট হয়ে থাকে সেটা কি তাহলে তারা মানে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে? বা যদি রং থাকে তাহলে সেটার জন্য কি বাংলাদেশের মানুষকে তারা কখনো সরি বলেছে? বা আসলে ভুল তো মানুষেরই হয়, তারা কি সেটা নিয়ে কোনো ধরনের দুঃখ প্রকাশ করেছে? আমি জানি না, যদি করে থাকে সেটা একটু আমাকে জানাবেন। তো আমার মনে হয় যে এটা যদি বাংলাদেশের মানুষকে তারা ক্ল্যারিফাই করে দেয়, তারা যদি সেটা নিয়ে তাদেরকে নিজেদের অবস্থানটা পরিষ্কার করে, তাহলে আমার মনে হয় যে এই ট্যাগিংয়ের সমস্যাটা অনেকটা কমে আসবে এবং মানুষ হয়তো একটা সময় সেটাকে ভুলেও যেতে পারে বা ক্ষমা করে দিতে পারে যে আসলে ভুল তো মানুষেরই হয়। আর পলিটিক্যাল মিস্টেক সেটাও হতে পারে যে তারা হয়তো তাদের জায়গা থেকে পজিটিভলি চিন্তা করেই হয়তো বা তারা পজিটিভ কিছু করার জন্যই হয়তো 1971 সালে তাদের মানে ভূমিকা রেখেছিল, হোয়াটএভার তাদের যেই লজিক আছে, যুক্তি আছে, সেটা কিন্তু তারা ক্ল্যারিফাই করতে পারে। তো আমার মনে হয় এই যে এইটা একটা মানে এই ট্যাগিংয়ের একটা প্রবলেমের সলিউশন এটা হতে পারে। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, ভেরি রিসেন্টলি যে আলী হোসেন নামে একজন শিবিরের কর্মী বা সমর্থক, তিনি একজন নারী নেত্রীকে যিনি রিড করেছিলেন তাকে গণধর্ষণের পদযাত্রার হুমকি দিয়েছিলেন। যদিও শিবিরের দাবি করছে যে এই ছেলে আসলে আমাদের কর্মী না, ছাত্রদল বলছে এটা শিবিরের কর্মী। আবার মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা খেয়াল করলাম যে জুলাই আন্দোলনের নেতা আব্দুল কাদের সে সংবাদ সম্মেলন করে বলেছে যে না, এই ছেলে শিবিরের কর্মী এবং সেটা যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তো আমার মনে হয় এটা শিবিরকে অনেকটা প্রশ্নবিদ্ধ করেছে। তৃতীয় আরেকটা ব্যাপার যেটা নিয়ে শিবিরকে মানে ব্লেম করা হয়, সেটা হচ্ছে যে রাজনীতিতে ধর্মের ব্যবহার। আসলে রাজনীতিতে ধর্মের ব্যবহার কতটুকু আপনি সমর্থন করেন, আপনি আমাকে কমেন্টে জানাবেন। ইউরোপে এবং আমেরিকায় রাজনীতিতে ধর্মকে বিভিন্ন আইন করে নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপে মোস্ট ইম্পর্টেন্টলি খুবই মানে ফেমাস একটা চার্টার, সেটার মাধ্যমে রাজনীতিতে ধর্মকে নিষিদ্ধ করা হয়েছে। সো আমার মনে হয় যে তারা যদি আসলে এভাবে ক্ল্যারিফাই করে যে না, আমরা আসলে ধর্মকে ইউজ করছি না, তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী, এখানে ইসলামের নামটা তো আসলে চলেই আসে। তৃতীয় যেই বড় একটা চ্যালেঞ্জ শিবিরকে ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের সাথে যেই সম্পৃক্ততা। যেমন ভিপি প্রার্থীদের বিতর্কে আবিদ বলেছিলেন যে 2016 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত আমি তো আওয়ামী সরকারের নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় ছিলাম, আমি তো সজাগ ছিলাম, সতর্ক ছিলাম, আমি তো সরব ছিলাম, কিন্তু শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম আপনি কোথায় ছিলেন? আপনাকে তো 5ই আগস্টের আগে আমরা দেখিনি, আপনাকে তো সাদিক কায়েম নামে আপনাকে তো কেউ চিনতো না 5ই আগস্টের আগে। এবং আবিদ এটাও বলেছিলেন যে বাংলাদেশে যদি 5ই আগস্ট না আসতো তাহলে হয়তো এই সাদিক কায়েমকে আমরা এখনও চিনতাম না, এখন হয়তো সাদিক কায়েম নৌকা নৌকা বলে স্লোগান দিত। তো এইসব ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের যে সংশ্লিষ্টতা, এইটাও শিবিরের জন্য আমার মনে হয় অনেক বড় একটা চ্যালেঞ্জ। এবং শিবির এই চ্যালেঞ্জকে কীভাবে ফাইট করছে, আই থিঙ্ক দে আর ডুইং বেটার। সো আমার কাছে মনে হয় যে এই কয়েকটা চ্যালেঞ্জ শিবিরের জন্য খুব বড় বড় কয়েকটা চ্যালেঞ্জ, এবং এগুলো যদি ঠিকমতো উতরাতে পারে। এবং আসলে এখন বর্তমানের রাজনীতি হচ্ছে বিতর্ক নির্ভর, যে আপনি যখন যুক্তি দিয়ে নিজেকে উপস্থাপন করতে পারবেন। যেমন ইউএসের প্রেসিডেন্ট ইলেকশনে আমরা দেখি যে 2জন প্রেসিডেন্ট প্রার্থী সরাসরি বিতর্ক করেন এবং এই বিতর্ক কিন্তু ভোটের মাঠে যথেষ্ট একটা প্রভাব ফেলে। সো আমার মনে হয় যে এটা একটা ইস্যু।
তারপর গতকাল টক শোতে দেখলাম যে একজন বলেছেন যে ৭১-এ যা ঘটেছে হয়তো ৫০ বছর আগে ঘটেছে, কিন্তু সেটা তো মিথ্যা হয়ে যায় নাই। ৭১-এ জামায়াতের যেই মানে ভূমিকা ছিল, সেই প্রশ্নবিদ্ধ ভূমিকা, সেটা তো মিথ্যা হয়ে যায় না, হয়তো অনেক পুরনো হয়ে গেছে, আমাদের মনে হয়তো ওইভাবে আর নাই। যারা ৭১ দেখেছেন তারা হয়তো অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু এটা তো মিথ্যা হয়ে যায় নাই, তাদের সেই অবদান তো মানে ইতিহাসের পাতায় তো লেখা আছে। আর ২০২৪ সালে যে অভ্যুত্থান হলো, এইখানে যা ঘটেছে হয়তো ১০ বছর পর মানুষ অনেক কিছু ভুলে যাবে, কিন্তু তাই বলে তো সেটা মিথ্যা হয়ে যাবে না। সো আমার কাছে মনে হয় যে ৭১ একটা ভাইটাল ইস্যু, এবং সেই জায়গা থেকে মানে ট্যাগিংয়ের যে ইস্যুটা, যেই প্রবলেমটা, যেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা শিবির ফেস করছে, শিবিরকে সেই জায়গাটা থেকে নিজেদেরকে ক্ল্যারিফাই করতে হবে আমার মনে হয়, এবং সেটা করলে হয়তো ট্যাগিংয়ের সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে। ছাত্রদল সমর্থিত প্যানেল, ডাকসুর ভিপি প্রার্থী আবিদ সহ যারা আছেন, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে গেস্ট রুম কালচার বা জোর করে প্রোগ্রামে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে আপনার গণরুম কালচার, এই ব্যাপারগুলো কি ছাত্রদলে ফিরে আসবে? ভিপি নির্বাচিত যদি হয় আবিদ, সেই ব্যাপারগুলো যদি ছাত্রদল মানে দেখা যায় যে সেই আবারও একই জিনিস তারা করছে, তাহলে কিন্তু এটা আমার মনে হয় না যে ভালো কিছু হবে, এবং এটা খুব প্রশ্নবিদ্ধ হবে। সো আমার কাছে মনে হয় আবিদের জন্য চ্যালেঞ্জ হবে এইটা, যে এই জিনিসটা আসলে মানুষকে বিশ্বাস করানো, সাধারণ ছাত্রদেরকে বিশ্বাস করানো যে আমরা এটার বিরুদ্ধে ফাইট করব, এবং এটা ছাত্ররা যদি বিশ্বাস করে, আমার মনে হয় যে হয়তো আবিদ আরও বেশি ভোট পাবে। আর হচ্ছে আবিদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হবে, মানে ছাত্রদল সমর্থিত প্যানেলের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এটা মানে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এখানে আসলে দলের প্রভাব কতটা থাকবে, এবং দলের প্রভাবের ঊর্ধ্বে গিয়ে ছাত্রদের বা সাধারণ ছাত্রদের কল্যাণে কতটুকু কাজ করতে পারবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে তার চাঁদাবাজি থেকে শুরু করে আরও কিছু কিছু ট্যাগ দেওয়া হয় ছাত্রদলকে। সো ওইসব ট্যাগিং থেকে ছাত্রদল নিজেকে কতটা রক্ষা করতে পারবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ ছাত্রদলের জন্য। এটা মনে হয় যে শামীম নামে একটা ছেলে খুব সুন্দর সুন্দর কথা বলে, ওর দেখি অনেক অ্যাকসেপ্টেন্স বাড়ছে, এবং ওর কথার মধ্যে অনেক যুক্তি আছে। তবে ওর একটা কথা হচ্ছে যে ও যদি ভিপি নির্বাচিত হয়, যে সবাইকে ১ বছর ফ্রি ইংলিশ পড়াবে। আমার কাছে মনে হয় যে এটা ইটস নট নেসেসারি। ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা যদি চায়, তারা যদি নিজেরা চায় যে ইয়েস আই উইল ডেভেলপ মাই ইংলিশ স্কিল, সে নিজেই সেটা পারে, সেটার জন্য তাকে পড়ানোর কোনো দরকার হয় না। আর ঢাকা ইউনিভার্সিটির ভিপি কেউ আসলে ইংলিশ পড়ার জন্য নির্বাচন করবে, আমার সেটাও মনে হয় না। আমার মনে হয় যে অন্য কিছুর দিকে ফোকাস করা বেটার। আরও বড় বড় অনেক ইস্যু আছে। শামীম খুব ভালো ছেলে, কথাবার্তা খুব সুন্দর বলে। সো শামীম যদি ভিপি নির্বাচিত হয়, আরও বড় কিছুর দিকে ফোকাস করবে, এটা আমার প্রত্যাশা থাকবে। সো এই হচ্ছে আমার বিশ্লেষণ। ভিউয়ার্স, আপনারা কী মনে করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আই ক্যান বি রং, আই ক্যান বি রাইট, হোয়াট এভার ইট ইজ, আমাকে আপনারা সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।